12ই ফেব্রুয়ারি কি হতে পারে? অবৈধ ইউনূস সরকার একটি সাজানো নির্বাচন করে ফেলার আয়োজন সম্পন্ন করেছে বলে বোঝা যাচ্ছে। কিন্তু এখনো নির্বাচন হবে কি হবে না তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই। এরই মধ্যে জনসাধারণের মনে আরো ছড়িয়ে পড়েছে যে ইউনূস সরকার জামায়াত এনসিপিকে ক্ষমতায় বসানোর সকল আয়োজন সম্পন্ন করেছে। বেশ কয়েকটি বিষয়কে বিবেচনায় নিয়ে বিশ্লেষণ করলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে সরকার আসলেই জামায়াত এনসিপিকে ক্ষমতায় বসাতে চায়। তাতে ইউনূস সরকারের লাভ কি? ইউনূস সরকারের লাভ যাই হোক না কেন, বাংলাদেশে আপনার আমার মতো সাধারণ ধর্ম পালনকারী মানুষের হাত থেকে চিরতরে হারিয়ে যাবে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, তাতে কোনো সন্দেহ নেই। 12ই ফেব্রুয়ারি ভোট নিয়ে কি হতে পারে না হতে পারে সেসব বিষয় নিয়েই আমাদের ৩ পর্বের এই আয়োজনের প্রথম পর্বের আলোচনায় থাকবে ইউনূস সরকার ১২ তারিখ নিয়ে কি ধরনের পরিকল্পনা করছে সে বিষয়ে। 12ই ফেব্রুয়ারি সম্ভাব্য দৃশ্যপট তাই কয়েকটি রূপরেখা দেখা যাচ্ছে। এক, সময় মতো ভোট, টার্ন আউট ৫৫র আশেপাশে ঘোষিত, মিডিয়ার নকশা করা ভিড়ের ছবি, দিন শেষে স্থিতিশীলতা জিতল এই শিরোনাম। ২, ছিটে ফোটা সহিংসতা এবং বিশৃঙ্খলার অজুহাতে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত, পরে পুনঃভোট, তবু সামগ্রিক হার অপরিবর্তিত রাখার প্রচেষ্টা। এতে প্রক্রিয়ার যত্নশীলতা দেখানোর সুযোগ থাকবে। ৩, একেবারে শেষ ঘন্টায় নিরাপত্তা ঝুঁকির দোহাই দিয়ে আংশিক স্থগিত, আসলে সময় নেওয়া, মাঠ আরো গোছানো, ফলত ভোট পূর্ব বয়ানকে টিকিয়ে রেখে পরে পছন্দসই সংখ্যায় নামানো। ৪, প্রকৃত অংশগ্রহণ কম হলেও প্রশাসনিক স্তরে জেলা থেকে কেন্দ্র সরণিতে হার বাড়িয়ে দেওয়া, যেটা ধরা না পড়লে ব্যান্ড ওয়াগন ইফেক্ট কাজ করে, ধরা পড়লে তীব্র প্রতিক্রিয়া হয়তো ডেকে আনবে। রাজনীতির মাঠের দিকে তাকালে আপনি হয়তো খেয়াল করেছেন বাতাসে একটা নির্দিষ্ট সংখ্যা খুব জোরে সোরে ভাসিয়ে দেওয়া হয়েছে। সংখ্যাটি হলো ৫৫। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি নিছক একটি পরিসংখ্যান বা প্রত্যাশা, কিন্তু একটু তলিয়ে ভাবলে দেখবেন এর পেছনে রয়েছে এক গভীর মনস্তাত্ত্বিক খেলা। পররাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে নির্বাচন কমিশনার সবার মুখে যেন একই বুলি, যেন কোনো এক অদৃশ্য চিত্রনাট্য মেনে তারা এই ৫৫% ভোটের হার জনগণের এবং বিদেশিদের মগজে গেঁথে দিতে চাইছেন। রাজনীতিতে একেই বলা হয় ব্যান্ড ওয়াগন ইফেক্ট। মানুষের অবচেতন মনকে এমনভাবে প্রস্তুত করা যাতে নির্বাচনের দিন বা তার পরে এই সংখ্যাটি শুনলে কেউ আর চমকে না ওঠেন, বরং ভাবে ও আচ্ছা, এটাই তো হওয়ার কথা ছিল। সরকার খুব সচেতনভাবেই এই ন্যারেটিভ বিল্ডিং বা বয়ান তৈরির কাজটি করেছেন। তারা জ্যোতিষী নন, তবুও ভোটের আগেই ভোটের হার বলে দিচ্ছেন। এর মানে কি ফলাফল বা উপস্থিতির অঙ্কটা আগেই কষে রাখা হয়েছে? অথচ বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে আমাদেরকে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক দশা, চারদিকে অস্ত্রের ঝনঝনানি আর জঙ্গিবাদের যে নীরব উত্থান আমরা দেখতে পাচ্ছি, তাতে সাধারণ ভোটারদের কেন্দ্রে যাওয়ার সাহস পাওয়ার কথা নয়। জীবনের নিরাপত্তা যেখানে সুতোয় ঝুলছে, সেখানে ৫৫ থেকে ৬০% মানুষ ভোট দিতে যাবে, এই ধারণাটা কি বিশ্বাসযোগ্য? কিন্তু রাশিয়া বা মিশরের নির্বাচনের দিকে তাকালে আমরা দেখি কর্তৃত্ববাদী শাসকরা এভাবেই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বা সম্মতি উৎপাদনের কৌশল নেয়। প্রেসিডেন্ট পুতিন বা সিসির নির্বাচনে আমরা দেখেছি মানুষ কেন্দ্রে যাক বা না যাক, কাগজে কলমে একটা বিশাল উপস্থিতি দেখানো হয়। বাংলাদেশে এখন সেই পথ অবলম্বন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। গণমাধ্যমের ক্যামেরার সামনে হয়তো কিছু কৃত্রিম লাইন তৈরি করা হবে, কিন্তু ক্যামেরা সরলেই দৃশ্যপট ফাঁকা। আসলে খেলাটা হয়তো হবে রিটার্নিং অফিসারদের টেবিলে, যেখানে কাগজের অঙ্কের সঙ্গে মাঠের বাস্তবতার কোনো মিলই খুঁজে পাওয়া যাবে না। এই পুরো প্রক্রিয়ার দিকে তাকালে আন্তর্জাতিক মহলের পর্যবেক্ষণকেও ফেলে দেওয়া যাবে না। প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট যখন বাংলাদেশের নির্বাচনকে শাখের করাত হিসেবে উল্লেখ করে, তখন আমাদের শিউরে উঠতে হয়। তাদের বিশ্লেষণ মতে বাংলাদেশের মানুষ এখন এক ভয়ঙ্কর উভয় সংকটে পড়েছে। এক পাশে রয়েছে কলঙ্কিত অতীত, দুর্নীতির অতীত, আর অন্য পাশে তালেবান ভবিষ্যৎ। এক পাশে বিএনপি,
একপাশে জামায়াত। তথাকথিত জুলাই অভ্যুত্থানের পর যে গণতন্ত্রের স্বপ্ন সাধারণ মানুষ দেখেছিল বলে বলা হয়, তা এখন ফিকে হয়ে গেছে ইতোমধ্যেই। ইকোনমিস্টের নিবন্ধে জামায়াত ইসলামীকে তালেবান বলে তালেবান ঘরানার দল হিসাবে ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে আওয়ামী লীগের পতনের পর স্বাধীন বাংলাদেশে তারা তাদের সবচেয়ে সুসময় পার করছে। অন্যদিকে বিএনপিকে দেখা হচ্ছে তাদের অতীতের দুর্নীতির ছায়ায়। কিন্তু আসল চমকটা হলো জামায়াতের উত্থান। যে দলটিকে একসময় কোণঠাসা ভাবা হতো, আজ তারা প্রশাসনের আনুকূল্যে এবং নতুন রাজনৈতিক সমীকরণে অন্যতম প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সাম্প্রতিক বক্তব্য এই আশঙ্কাকে আরো জোরালো করে তুলেছে। তিনি সোজাসাপটাভাবে অভিযোগ করেছেন যে সরকার, এনসিপি এবং জামায়াত মিলেমিশে একাকার হয়ে গেছে। নির্বাচনটা হচ্ছে তাদেরই সাজানো ছকে। জি এম কাদেরের মতে ছাত্র সমন্বয়করা যাদের নিয়োগ দিয়েছে সরকার, তারা এখন দল গঠন করে নির্বাচনে অংশ নিচ্ছে, আর তাদের অভিভাবক হিসাবে আবির্ভূত হয়েছে জামায়াত। অর্থাৎ সরকার পক্ষের এই ত্রিমুখী জোট নির্বাচন ব্যবস্থাকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যেখানে নিরপেক্ষতার কোনো বালাই নেই। হ্যাঁ বা না ভোটের যে প্রহসন চলছে, সেখানেও সরকারি যন্ত্রের অপব্যবহার স্পষ্ট। ভিন্ন মত পোষণ করলেই গায়ে সেঁটে দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের দোসর তকমা। এটা কি কোনো সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার লক্ষণ হতে পারে? পারে না। নাকি এটি সেই পুরনো স্বৈরাচারী কায়দারই ভিন্ন মোড়ক, ক্ষমতা কুক্ষিগত করার নীল নকশা? মাঠ পর্যায়ের চিত্র কিন্তু দ্রুত পাল্টাচ্ছে। ফরিদপুরের সেই ব্যাংকার আব্দুর রাজ্জাকের কথা ভাবুন, যিনি বিশ্বাস করছেন তার দল জামায়াত এবার ক্ষমতায় যাওয়ার প্রকৃত সুযোগ পেয়েছে। আল জাজিরার রিপোর্ট বলেছে সে কথা। এটি কেবল একজন ব্যক্তির আবেগ নয়, বরং এটি একটি পরিবর্তনের ইঙ্গিত। বিভিন্ন জনমত জরিপ যেমন IRI বা অন্যান্য সংস্থার তথ্য মতে বিএনপির সঙ্গে জামায়াতের ব্যবধান কমে গেছে। যে দলটির শীর্ষ নেতাদের বিচার এবং ফাঁসি হয়েছিল যুদ্ধাপরাধের জন্য, যে দলটিকে রাজনীতি থেকে প্রায় মুছে ফেলার চেষ্টা হয়েছিল, সেই দলটি এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসছে বা নিয়ে আসা হয়েছে। এর পেছনে শুধুমাত্র তাদের সাংগঠনিক শক্তি কাজ করছে বলে মনে করার কোনো কারণ নেই, বরং কাজ করছে একটি পরিকল্পিত পৃষ্ঠপোষকতা। ডক্টর ইউনূসকে তারা বসিয়েছেন, এখন ডক্টর ইউনূস তাদেরকে বদলা ক্ষমতা বসাতে চাচ্ছেন। সাধারণ মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক হতাশাকে কাজে লাগিয়ে এবং তরুণ প্রজন্মের একাংশকে এনসিপির মাধ্যমে কাছে টেনে তারা এক নতুন সমীকরণ তৈরি করেছে। কিন্তু এই সমীকরণের শেষ ফল কি? জামায়াত নেতারা হয়তো মুখে মধ্যপন্থা বা সংস্কারের কথা বলছেন, কিন্তু শহুরে মধ্যবিত্ত এবং প্রগতিশীল মানুষের মনে আতঙ্ক কাটছে না। নারীদের অধিকার, সাংস্কৃতিক ভবিষ্যৎ এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন সবই কি তাহলে প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে কিনা? একথা সবার মুখে। আন্তর্জাতিক বিশ্লেষকরাও সন্দিহান। তারা দেখছেন বাংলাদেশ এমন এক পথে হাঁটছে যেখানে গণতন্ত্রের নামে হয়তো এক ধরনের কট্টরপন্থাকেই বৈধতা দেওয়া হচ্ছে। 12ই ফেব্রুয়ারির নির্বাচন তাই কেবল ক্ষমতার হাত বদল নয়, এটি বাংলাদেশের আত্মপরিচয়ের এক বড় পরীক্ষা। ইউনূস সরকারের এই ম্যাজিক নাম্বার আর সাজানো নির্বাচনের ছক যদি সফল হয়, তবে হয়তো আমরা এক এমন বাংলাদেশে প্রবেশ করব যা আমাদের চেনা সেই উদার মানবিক বাংলাদেশ থেকে যোজন যোজন দূরে। ভোটাররা হয়তো কেন্দ্রে যাবেন কিংবা যাবেন না, কিন্তু ফলাফলের ছকটা যে উপর থেকেই কষে দেওয়া হয়েছে, সেই আশঙ্কা এখন আরো প্রবল হয়ে উঠেছে জনমনে। এ বিষয়ে আমি আগেও কথা বলেছি। যে দেশে জীবনের নিরাপত্তা নেই, যেখানে মানুষের পছন্দের রাজনৈতিক দল এবং প্রতীক নির্বাচনে অনুপস্থিত, সেখানে এমন উপস্থিতির হার দেখানো হলে তা হবে রীতিমতো প্রহসন। কিন্তু গণমাধ্যমে কৃত্রিম ভিড়ের দৃশ্য দেখানো হবে। ক্যামেরা অন করলে হঠাৎই ভোটারদের লাইন দেখা যাবে, আর ক্যামেরা বন্ধ হলে গেলেই সেই লাইন হাওয়া হয়ে যাবে। রিটার্নিং অফিসারের হাতে ফলাফলের চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকায় মাঠের বাস্তবতা আর কাগজের ফলাফলের মধ্যে বিশাল ফারাক তৈরি হবে। এভাবেই পূর্ব নির্ধারিত একটি ফলাফল বাস্তবায়ন করা হবে। 12ই ফেব্রুয়ারি সকালে দেশের মানুষ যখন ভোট কেন্দ্রে যাবেন বা যাবেন না, তখন হয়তো তারা বুঝতেও পারবেন না যে আসলে এটি একটি সাজানো নাটক। জামায়াত, এনসিপির বিজয় নিশ্চিত করতে সকল ব্যবস্থা আগে থেকেই করা হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন ধরনের সাম্প্রদায়িক রাজনীতির সূচনা করতে যাচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক।